ওয়েলকাম টু মুক্তা সিরিজ। প্রথমেই আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এতদিন আমি কেন ভিডিও দেইনি তা আমি ভিডিওর শেষে বলে দিয়েছি, তাই তোমরা প্লিজ ভিডিওর শেষে 2 মিনিট আমার কথা শুনে যেও। তো চলো শুরু করছি। এই পার্টের শুরুতে লিয়ানশি যখন বাড়িতে আসে, ইওয়ান তখন দেখতে পায় লিয়ানশিকে অনেক অসুস্থ দেখাচ্ছে। সে বলে, তোমার কি হয়েছে? লিয়ানশি বলে, কিছু না, দেখো আমি তোমার জন্য একটা হেয়ার পিন বানিয়েছি। ইওয়ান বলে, আমি তোমাকে মারতে চেয়েছি, তোমাকে মারতেই আমি এখানে এসেছি, তুমি সব জানতে, তা সত্ত্বেও তুমি আমার সাথে এত ভালো ব্যবহার কেন করো? সে তখন কাঁদতে থাকে। লিয়ানশি তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে, কিন্তু একটু পর লিয়ানশি নিজেই অজ্ঞান হয়ে যায়। এরপর সে মহিলাটি লিয়ানশির চিকিৎসা করার পর ইওয়ানকে সবকিছু খুলে বলে। সে বলে, রাজকুমার আপনাকে আর তার রাজ্যকে বাঁচানোর জন্য এটা করেছে। ইওয়ান তখন সেই মহিলাকে বলে, আমিও রাজকুমারের জন্য কিছু করতে চাই, যদি তার জীবনের শঙ্কা থাকে তাহলে আমি তাকে বাঁচাতে চাই। সেই জন্য আমি কি করতে পারি তা আমাকে বলে দিন, আর আমাকে কথা দিন এই কথা আপনি রাজকুমারকে বলবেন না। এরপর থেকে তারা দুজন একটা সাধারণ কাপলের মতো জীবন কাটাতে থাকে। এভাবেই কয়েক মাস কেটে যায়। এরপর একদিন ইওয়ানের কাছে তার বাবার বাড়ি থেকে চিঠি আসে, যেখানে লেখা ছিল ইওয়ানের বাবা মহারাজ অনেক অসুস্থ, সে তার একমাত্র মেয়ে ইওয়ানকে দেখতে চায়। ইওয়ানের হাত থেকে তখন লিয়ানশির দেয়া হেয়ারপিনটা পুরো ভেঙে যায়। ইওয়ান এরপর সব জিনিসপত্র গোছাতে থাকে। লিয়ানশি বলে, আমিও যাই। ইওয়ান বলে, না, তুমি এখানে থাকো, আমি চিসাংকে নিয়ে যাচ্ছি, আমি ওখানকার রাজকুমারী, ওরা আমার কিছু করবে না, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। লিয়ানশি তাকে চাকুটা দেয়, যেটা দিয়ে ইওয়ান লিয়ানশিকে মারতে চেয়েছিল। লিয়ানশি বলে, নিজের আত্মরক্ষার জন্য তুমি এটা তোমার কাছে রাখো। নৌকায় চড়ার আগে লিয়ানশির সৈনিক সেই হেয়ার পিনটা ঠিক করে এনে দেয়, তবে লিয়ানশি এখনো জানে না যে এটা ভেঙে গিয়েছিল। ইওয়ান বলে, তুমি চিন্তা করো না, আমি ডালিম গাছে ফুল ফোটার আগেই ফিরে আসব। এরপরে ইওয়ান নৌকায় উঠে পড়ে। সে বলছিল, আমি কোনোদিন ভাবতেও পারিনি আমি আজ শেষবারের মতো চলে যাচ্ছি। এরপর তারা যখন ইয়ংজো রাজ্যের প্রাসাদের সামনে আসে, ইওয়ান বুঝতে পারে ভেতরে কিছু গন্ডগোল আছে। তাই সে চিসাংকে বলে, চিসাং, তুমি একটা ভাড়া বাসায় কিছুদিন থাকো, প্রাসাদে আমার কাজ শেষ হলে আমি তোমার সঙ্গে যোগাযোগ করব। চিসাংকে না চাইতেও যেতে হয়, কারণ কেউ যদি তার সঙ্গে তোমাকে নিতে না চায় তুমি তো জোর করে তার সঙ্গে যেতে পারবে না। ইওয়ান ভেতরে যাওয়ার সাথে সাথে তার সাথে সেবকদের মেরে ফেলায় ইওয়ানের ভাইয়ের সৈনিক ইয়ানমু। এরপর সেখানে ইওয়ানের ভাই ফ্যাঙ্গিন আসে। সে ইওয়ানকে একটা ঘরে নিয়ে যায়। ইওয়ান বলে, তুমি বাবার সাথে কি করেছো? ফ্যাঙ্গিন বলে, বাবা? ও তোমাকে বলা হয়নি, বাবা মারা গেছে, আর এখন থেকে রাজা হলো আমার ছেলে চিং। তাদের কথায় আমরা বুঝতে পারি ফ্যাঙ্গিনের মা একজন নাচনিওয়ালি ছিল। মহারাজ তার নাচ দেখতে গিয়ে মদ খেয়ে মাতাল হয়ে তার সঙ্গে নাইট স্পেন্ড করে ফেলে। এর ফলে ফ্যাঙ্গিনের জন্ম হয়। এরপর মহারাজ একটি বড় ঘরের মেয়েকে বিয়ে করে, যে ছিলেন মহারানী এবং ইওয়ানের মা। ফ্যাঙ্গিনকে রাজকুমারের পদ দেওয়া হয় ঠিকই, তবে তাকে কোনো সম্মান দেওয়া হয় না, কারণ সে নাচনিওয়ালির ছেলে। মহারাজ তাকে একটা নোবেল পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে দেয়। সেখানে তার একটি ছেলে হয় যার নাম চিং, কিন্তু ফ্যাঙ্গিনের সেই স্ত্রী পছন্দ ছিল না, তাই সে তাকে মেরে ফেলে। তার সম্পর্ক ছিল ওই দাসীর সাথে যে লিয়ানলি গাছ পোড়াতে চেয়েছিল। এই দাসীর নাম হলো হুয়া। মহারাজ যখন অনেক বেশি অসুস্থ ছিল, তখন সে পরবর্তী রাজা হিসেবে চিংকে ঘোষণা করে দিয়ে যায়, মানে সে তার ছেলেকে রাজা না বানিয়ে তার নাতিকে রাজা বানিয়েছে। আর এই কারণেই ফ্যাঙ্গিন এত পাগল হয়ে গেছে। সে নিজের পাওয়ার অনেক বাড়াতে চায়, তাই সে লিয়ানলি গাছের হার্ট চায়। ইওয়ান তখন বলে, তোমার শত্রুতা আমার সাথে, যত রাগ সব আমার সাথে, তুমি আমাকে মেরে ফেলো, তবে যারা আমাকে ভালোবাসে তাদের ক্ষতি করো না। ফ্যাঙ্গিন বলে, তুমি কি বোকা, প্রাসাদে জানা তোমাকে ভালোবাসতো, আমি অলরেডি তাদের হাত কেটে ফেলেছি। এই দৃশ্য দেখে ইওয়ান সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়। আমি এখানে একটু কথা বলি, এই ফ্যাঙ্গিন সম্পূর্ণরূপে একটা সাইকো। আমি এই কথা কেন বলছি সেটা তোমরা পরে বুঝতে পারবে। এরপর ইওয়ানের যখন জ্ঞান ফেরে তখন হুয়া তার কাছে আসে। হুয়া বলে, রাজকুমারী, আপনি কি জানেন আপনি 3 মাসের প্রেগনেন্ট? ইওয়ান একদম অবাক হয়ে যায়। হুয়া বলে, আপনি জানতেন না? তার মানে তো লিয়ানশিও জানে না। আমরা যদি তাকে বলি সে তো দৌড়ে চলে আসবে। ইওয়ান বলে, তোমরা আসলে কি চাইছো? হুয়া বলে, লিয়ানশি মারা গেলে ওই লেজেন্ডারি লিয়ানলি গাছের হার্ট আমরা বের করে নেব। ইওয়ান বলে, তোমরা এটা চাও? তোমরা কি জানো ওই গাছের কাছে শুধুমাত্র লিচুয়ান রাজ্যের উত্তরাধিকাররাই যেতে পারে? হুয়া বলে, তুমি মিথ্যে বলছো। ইওয়ান বলে, তাহলে খাইয়ে দাও আমাকে এই ওষুধ। আমি তোমাকে বলছি, ফ্যাঙ্গিনকে বলে দিও যদি সে ডিভাইন গাছের হার্ট চায় তাহলে যেন আমার বাচ্চার ক্ষতির কথা না ভাবে। হুয়া চলে যাওয়ার সময় আবার বলে, তুমি কিন্তু ভেবো না যে জেনারেল তোমাকে সাহায্য করবে, কারণ
সে 15 দিন আগে মারা গেছে। ইওয়ানের মনে পড়ে লিয়ানশি তাকে একটা গাছের পাতা দিয়েছিল, যেটা তার শরীরের ভিতর ঢুকে যায়। মূলত এটা ছিল লিয়ানলি গাছের কাছে যাওয়ার একটা চাবি। ফ্যাঙ্গিন এটা ব্যবহার করতে পারবে ভেবে ইওয়ান সুই দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সেটা নষ্ট করে দেয়। এমন ভাবে নষ্ট করে যে উপর থেকে বোঝা যায় যে এখানে একটা সিল আছে, তবে এখন এটা অ্যাক্টিভ নয়। এরপর কয়েক মাস কেটে যায়। লিয়ানশি দেখতে পায় ইওয়ানের কোনো চিঠি আসছে না। ডালিম গাছেও ফুল ফুটে গেছে, তবে ইওয়ানের কোনো যোগাযোগ নেই। এদিকে ইওয়ানের সঙ্গে দেখা করতে তার ভাতিজা চিং এসেছে। সে ইওয়ানের কাছে ক্ষমা চাইতে থাকে যে সে কিছুই করতে পারছে না। ইওয়ান বলে, মহারাজ, আপনি এখনো ছোট, তাই আপনার উপরে আমার কোনো রাগ নেই। তখনই হুয়ার আসার শব্দ শুনে মহারাজ চলে যায়। হুয়া আসলে ইওয়ান বলে, তুমি এখানে কেন? হুয়া বলে, তোমার বাচ্চার বয়স এখনো 7 মাস হয়নি। আহারে, জন্মের পর সে তার বাবাকে দেখতে পারবে না। ইওয়ান বলে, তুমি কি বলতে চাইছো? হুয়া বলে, লিয়ানশি তোমার খোঁজে প্রাসাদে এসেছে। তার আশা উপলক্ষে প্রাসাদের নাচ গান হচ্ছে। এই অনুষ্ঠান শেষে তোমার স্বামীর বডি যে কয় টুকরো হবে তা আমি ভাবতেই পারছি না। এসব কথা শুনে ইওয়ানের তখন প্রসব বেদনা শুরু হয়। এদিকে দেখা যায় লিয়ানশি বলছে, জেনারেলকে দেখছি না, ইওয়ানও এখনো আসলো না। তখন ইয়ান মু এসে বলে, রাজকুমার, আমি জেনারেলের পরিবর্তে দায়িত্বে আছি। জেনারেল 15 দিন আগে মারা গেছে। এটা শুনে লিয়ানশি একদম অবাক হয়ে যায়। এরপর তারা জেনারেলের আত্মার শান্তি কামনা করে ওয়াইন খায়, মানে ওদের দেশের নিয়ম এটা আর কি। ওয়াইন খাওয়ার পরপরই লিয়ানশির শরীর খারাপ হয়ে যায়, তার মুখ থেকে ব্লিডিং হতে থাকে। অন্যদিকে ইওয়ান একা একা বাচ্চা জন্ম দিচ্ছিল। একটু পর লিয়ানশির কাছে ফ্যাঙ্গিন আসে। লিয়ানশি বলে, তুমি কে? ফ্যাঙ্গিন বলে, আরে আমি তো ভুলেই গেছি, তুমি তো আমাকে চেনো না। আমি হলাম ইওয়ানের বড় ভাই ফ্যাঙ্গিন। এদিকে ইওয়ানের একটি সুস্থ বাচ্চা হয়। ইওয়ান তাকে কোলে নিয়ে একটা ওষুধ বের করে। সে বলে, তোমার বাবা আমাকে এই ওষুধটি দিয়েছিল, এটা একটা মানুষকে গভীর ঘুম পাড়িয়ে দেয়। ইওয়ান মনে করে সে মহারাজকে বলেছিল, আপনি আমাকে কথা দিন, আমার বাচ্চা যেমনই হোক, যে অবস্থায় থাকুক, আপনি তাকে শিংমিং নামে এক ডাক্তারের কাছে রেখে আসবেন। এরপর ইওয়ান আবার সাজতে থাকে। সে বলে, ফ্যাঙ্গিন যত খারাপ, আমাকে তার চেয়েও খারাপ হতে হবে, একমাত্র তাহলে আমি তোমাদের দুজনকেই বাঁচাতে পারবো। আজ মনে হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল লিচুয়ান রাজ্যে গিয়ে তোমাকে বিয়ে করা। এরপর দেখা যায় লিয়ানশিকে ইচ্ছে মতো টর্চার করা হচ্ছে। ফ্যাঙ্গিন বলে, তোমার স্বামী তো অনেক শক্ত, তারপরও সে আমাকে লিয়ানলি গাছের কাছে যাওয়ার চাবি দিচ্ছে না। ফ্যাঙ্গিন ইওয়ানের বাচ্চাকে ছুঁলে হুয়া বলে, হুজুর, বাচ্চাটি বেঁচে নেই। ইওয়ান বলে, আমি তোমাকে লিয়ানলি গাছের কাছে যাওয়ার টোকেন দিয়ে দেব, বদলে তুমি আমাকে লিয়ানশিকে দেবে। ফ্যাঙ্গিন বলে, লাশ নিয়ে যাও। ইওয়ান বলে, বাচ্চা সময়ের আগেই জন্মেছিল, লিয়ানশিও বাঁচবে না, তাই আমিও বাঁচতে চাই না। এদিকে লিয়ানশিকে চরমভাবে টর্চার করা হচ্ছিল। লিয়ানশি অজ্ঞান হয়ে গেলে তার উপর লবণ পানি ছেটানো হয়। যন্ত্রণায় লিয়ানশি চিৎকার করছিল। তখন ইওয়ান তার কাছে আসে। লিয়ানশি বলে, তুমি পালিয়ে যাও। ইওয়ান তাকে জড়িয়ে ধরে, আর এরপর সে চাকু বের করে সোজা লিয়ানশির বুকে গেঁথে দেয়। ইওয়ান ফ্যাঙ্গিনকে বলে, তোমার কাজ আমি সহজ করে দিলাম। আর টোকেন সে চাকু দিয়ে নিজের হাতের চামড়া কেটে ফ্যাঙ্গিনকে দিয়ে দেয়। এরপর বাচ্চাটা কোলে নিয়ে এসে ইয়ান মুখে একটা থাপ্পড় মারে আর বলে, দাঁড়িয়ে আছিস কোন দুঃখে, ওকে খুলছিস না কেন? এরপর ইওয়ান কাঁধে লিয়ানশির লাশ, কোলে বাচ্চাটা নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে আসে। আর এখানেই এই কল্পনাটা শেষ হয়। কাহিনী আবার বর্তমানে আসে। ইওয়ান আশি বলে চিৎকার করে ঘুম থেকে ওঠে। আশি হলো লিয়ানশির ডাক নাম। এদিকে লিয়ানশি চিসাংকে বলে, 2 দিন হয়ে গেছে, ইওয়ানের কেন জ্ঞান ফিরছে না? চিসাং বলে, ডাক্তার বলেছে উনি ভালো আছে, আমার মনে হয় ডিভাইন গাছের হার্টের কিছু ইম্প্যাক্ট ওনার শরীরে পড়েছে, তাই টাইম লাগছে। লিয়ানশি বলে, আমি জানি না, তুমি একজন ভালো ডাক্তার নিয়ে আসো। এদিকে ইওয়ান দৌড়াতে দৌড়াতে লিয়ানশিকে খুঁজছিল। এরপর সে যখন তাকে দেখতে পায় তখন আশি বলে ডাক দেয়। লিয়ানশি একদম অবাক হয়ে যায়। ইওয়ান দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। লিয়ানশি বলে, তুমি আমাকে কি বলে ডাকলে? ইওয়ান তখন তাকে বুঝতে দিতে চায় না যে তার স্মৃতি ফিরে এসেছে, তাই সে বলে, আমি লিয়ানশি বলেছি। ইওয়ান কাঁদতে কাঁদতে বলে, তোমার আঘাত এখন কেমন আছে? লিয়ানশি বলে, আমি ঠিক আছি। তখন সেখানে শিজু আসে। ইওয়ান বলে, শিজু, ভালো হয়েছে তুমি এসেছো, আমার তোমার সাথে কথা আছে। লিয়ানশি ইওয়ানকে কোলে নিয়ে বলে, বাহিরে ঠান্ডা, কথা ভেতরে গিয়ে বলো। ভেতরে আসার পর ইওয়ান বলে, শিজু, যখন তুমি আমাকে পেয়েছিলে তুমি কি আমার বুকের কাছে কোনো একটা জিনিস দেখেছিলে? শিজু বলে, তোমার বুকে শুধুমাত্র একটা আঘাত ছিল, আর কিছুই ছিল না। ইওয়ান ভাবতে থাকে, তাহলে কি সেই ডিভাইন গাছের ডাল হারিয়ে গেছে? হারিয়ে গিয়ে থাকলে লিয়ানশি কিভাবে লিয়ানলি গাছ উদ্ধার করবে আর তার রাজ্যকে সিল হওয়া থেকে আটকাবে? এরপর শিজু লিয়ানশির কাছে আসে। সে তার কাছে
তার আগের সকল ব্যবহারের জন্য ক্ষমা চায়। সে বলে, আগে আমি তোমাকে বুঝতে পারিনি। কথায় কথায় সিজু বলে, তার একজন লোক অনেক অসুস্থ। লিয়ানশি তখন তার ডিভাইন হার্টের সাহায্যে সেই লোকটাকে সুস্থ করার চেষ্টা করে, তবে সে দেখতে পায় লোকটি মারা গেছে। লিয়ানশি চলে গেলে সিজুর সৈনিক বলে, লিচুয়ান রাজ্যের রাজকুমার কত ভালো, কিন্তু যখন ওনারা বিপদ করেছিল, যখন আমাদের কাছে সাহায্য চেয়েছিল, তখন মহারাজ তাকে সাহায্য করেনি। এটা শুনে সিজু প্রচন্ড ক্ষেপে যায়, আর সে তখনই তার বাবার কাছে যায়। সে বলে, আপনি এত অকৃতজ্ঞ কি করে হতে পারেন? আপনি যখন গুরুতর অসুস্থ ছিলেন, লিচুয়ান রাজ্যে গিয়ে পড়েছিলেন, তখন ওই রাজ্যের লোকেরা আপনাকে সুস্থ করেছে, অথচ তাদের বিপদের দিনে আপনি তাদের পাশে দাঁড়াননি। মহারাজ বলে, ওই সময় আমি যদি তাদের পাশে দাঁড়াতাম, তাহলে ইয়ংজো রাজ্য আমার বিরুদ্ধে চলে যেত। এতে আমার রাজ্যের এবং রাজ্যের মানুষের অনেক ক্ষতি হতো। একজন রাজা হিসেবে আমার নিজের রাজ্যকে সেফ রাখা আমার সবচেয়ে বড় দায়িত্বের মধ্যে পড়ে। সিজু বলে, এই কথাগুলো বলে এখন আপনি আমাকে কি শেখাচ্ছেন? যে কেউ সাহায্য করলে তার বিনিময়ে তাকে সাহায্য না করতে? মহারাজ বলে, তুমি যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। তুমি এখন লিয়ানশির কাছে যাও, তাকে গিয়ে বলো আমি তাকে ডেকেছি। এদিকে ইউয়ান বসে বসে চাঁদ দেখছিল। তখন তার কাছে লিয়ানশি আসে। ইউয়ান বলে, এই 3 বছর তুমি কি করতে? তার চোখ দিয়ে তখন পানি পড়ছিল। তুমি কি তোমার রাজ্যকে আবার আগের মতো করার কথা ভাবতে? লিয়ানশি বলে, হ্যাঁ, আর আমি তোমাকেও খুঁজতাম। তুমি আসলে কোথায় আছো সেটা জানতে চাইতাম। তারপরে ইউয়ান বলে, আমাকে কি আরেকবার ডিভাইন গাছের কাছে নিয়ে যাবে? সে সেই গাছটাকে ছুঁয়ে বলে, সবকিছু আমার জন্য হয়েছে, এখন এই গাছ আর ফিরিয়ে আনা সম্ভব না। সে তখন গাছের উপরের একটি পাখির বাসায় তার কানের দুলটা খুঁজে পায়। এরপর তারা আবার ফিরে আসে। লিয়ানশি জিজ্ঞেস করে, তুমি কি লিয়ানলি গাছের ডাল ব্যবহার করেছিলে আমাকে বাঁচাতে? ইউয়ান বলে, আমি মনে করে দেখি আমি সেই ডাল কোথায় রেখেছি। লিয়ানশি বলে, আমি তোমাকে এটা জিজ্ঞেস করিনি যে তুমি ডাল কোথায় রেখেছো। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তুমি কি ডাল ব্যবহার করেছিলে আমাকে বাঁচাতে। ইউয়ান মনে মনে ভাবে, আমাকে আগে বের করতে হবে ওই ডাল আমি কোথায় পাবো, তার আগে আমি ওকে সবকিছু বলতে পারবো না। তখন সেখানে সিজু আসে। সিজু ইউয়ানের হাত থেকে তার বাঁধা কাপড়টা খুলে ফেলে। ইউয়ানের পর ঘরে চলে যায়। সিজু লিয়ানশিকে বলে, বাবা তোমাকে ডেকেছে, হয়তো বাবার কাছে গেলে তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। লিয়ানশি যখন সিজুর বাবার কাছে আসে, তখন সে দেখতে পায় মহারাজের চোখ বাঁধা এবং সেটা রক্তাক্ত অবস্থায় আছে। লিয়ানশি কিছু বলার আগে মহারাজ বলে, এই ডিভাইন অস্ত্রটি একবার চালু হয়ে গেলে এটা আর থামবে না, তাই কথা না বলে আপনি এসে আমার সামনে বসুন। সেখানে বসার পর মহারাজ বলেন, যার বিষয়ে আপনি জানতে চান তার রক্ত দিন আমাকে। লিয়ানশি ইউয়ানের হাতের ব্যান্ডেজটা দিলে মহারাজ সেটা পানিতে ভিজিয়ে এরপর সেই ডিভাইন অস্ত্রের উপর ফেলে। এরপর সে লিয়ানশিকে চোখ বেঁধে ফেলতে বলে। চোখ বাঁধার পরে লিয়ানশিও নিজের হাত কেটে সেই অস্ত্রের উপরে রক্ত দেয়, আর এরপরই সেই অস্ত্রটি পুরোপুরিভাবে অ্যাক্টিভ হয়ে যায়। আর লিয়ানশি চলে যায় তার সেই অতীতে, যেদিন ইউয়ান তার লাশটাকে একটা জেলের পাড়ে নিয়ে এসেছিল। সে কাঁদতে কাঁদতে বলছিল, আমাকে ক্ষমা করে দিও, একমাত্র এইভাবেই আমি তোমাকে সেখান থেকে নিয়ে আসতে পারতাম। তবে তুমি চিন্তা করো না, তুমি অবশ্যই বাঁচবে। সে যখনই নিজের ভেতর থেকে লিয়ানলি গাছের ডাল বের করতে যায়, তখনই সে কারো শব্দ শুনতে পায়। তখন বাহিরে দেখা যায় ফ্যাঙ্গিন তার লোকজন নিয়ে ইউয়ানকে খোঁজার জন্য এসে গেছে, কারণ সে বুঝতে পেরেছে ইউয়ান তাকে যে টোকেনটা দিয়েছে সেটা কাজ করে না। ইউয়ান তার ঘোড়াটাকে দৌড়ে চলে যেতে বলে, কিন্তু ফ্যাঙ্গিন খালি ঘোড়াটা দেখতে পায় আর সে বুঝতে পারে ইউয়ান এখানেই আছে। এদিকে ইউয়ান দৌড়াতে দৌড়াতে একটা খাদের কাছে এসে পড়ে। তখন পেছন থেকে ফ্যাঙ্গিন চলে আসে। লিয়ানশি নিজের চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। ফ্যাঙ্গিন বলে, লিয়ানশির লাশ আমাকে দিয়ে দাও। ইউয়ান বলে, তুমি যা চেয়েছো আমি তো তোমাকে দিয়েছি। ফ্যাঙ্গিন বলে, তুমি কি ভেবেছো তুমি এভাবে আমাকে বোকা বানাতে পারবে? এতক্ষণে আমার সৈনিকরা হয়তো লিচুয়ান রাজ্যে পৌঁছে গেছে। ইউয়ান বলে, তুমি এসব কি বলছো? ফ্যাঙ্গিন বলে, যখন আমি দেখলাম তোমার টোকেনটা আসলে কাজ করছে না, তখন আমার মনে পড়লো তোমাদের লিচুয়ান রাজ্যে তো আমাদের জেনারেলও একবার গিয়েছিল, তাই আমি তার কবর খোদাই করি এবং সেখানে আমি তার শরীরে একটা টোকেন দেখতে পাই, আর আমি সেটা দিয়েই লিচুয়ান রাজ্যে প্রবেশ করেছি। লিয়ানশি বুঝতে পারে আসলে কিভাবে করে তার পুরো রাজ্যের লোকেদের মেরে ফেলা হয়েছে। তখনই ফ্যাঙ্গিনের বাকি লোকেরা চলে আসে। ফ্যাঙ্গিন বলে, তুমি শুধু শুধু আর ঝামেলা করো না। ইউয়ান মনে মনে বলতে থাকে, আমি এভাবে ওদের হাতে মরতে পারি না। সে তখন লিয়ানলি গাছের ডালটা বের করে আর সেটাকে নিজের বুকের ভেতর ঢুকিয়ে দেয়। লিয়ানশি দৌড়ে গিয়ে তাকে ধরতে চায়, তবে এটা তো শুধুমাত্র তার কল্পনা ছিল। লিয়ানশির চোখের সামনে ইউয়ান নিচে পড়ে যায়। তখন মহারাজ বলে, এটাই ছিল সেই অতীত। লিয়ানশির চোখ দিয়ে তখন অজর ধারে পানি পড়ছিল। সে মহারাজকে বলে, আমি লিয়ানশি,
কোনোদিন আপনার উপকারের কথা ভুলবো না। এরপর সে দৌড়ে বাড়ির দিকে আসতে থাকে। যখন সে ঘরের কাছে আসে তখন সে শুনতে পায় ইওয়ান আর সিজু কথা বলছে। ইওয়ান বলে ওই গাছের ডাল হারিয়ে গেছে, ওই ডাল হয়তো আর পাওয়া যাবে না, আর লিচুয়ান রাজ্য আর কোনোদিন ফিরে আসবে না। সিজু বলে কিন্তু তুমি তো লিয়ানশিকে বাঁচিয়েছো। ইওয়ান বলে না, এতে আমার পাপ মোচন হয় না, আমি অনেক বড় অপরাধ করেছি। সিজুর পর সেখান থেকে চলে যায়। তখন লিয়ানশি ঘরে আসে, সে ইওয়ানকে জড়িয়ে ধরে। লিয়ানশি অনেক কাঁদছিল। লিয়ানশি তার হাত ধরে বলে, যখন এই জায়গায় সুই দিয়ে স্ট্যাব করেছিলে তখন অনেক ব্যথা হয়েছিল তাই না, আর যখন চাকু দিয়ে কেটে ফেলেছিলে? ইওয়ানও তখন কান্না শুরু করে দেয়। সে বলে, আমাকে ক্ষমা করে দাও, লিয়ানলি গাছের ডাল হারিয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি সেটা হারিয়ে ফেলেছি। লিয়ানশি তাকে জড়িয়ে ধরে। সে বলে, আমি জানি, আমি সব শুনেছি। এদিকে সিজু যখন বাড়িতে আসে তখন সে জানতে পারে তার বাবার চোখে আঘাত লেগেছে। সে দৌড়ে তখন তার বাবার কাছে যায়। সে বলে, বাবা কি হয়েছে? মহারাজ বলে, এই ডিভাইন অস্ত্রটাকে কাজে লাগাতে হলে আমাদের বংশের কারো চোখের রক্তের প্রয়োজন হয়। সিজু তখন কাঁদতে থাকে। সে বলে, বাবা আমি আপনাকে ভুল বুঝেছি। মহারাজ বলে, এত বড় হয়ে গেছো এখনো তুমি কান্না করো। সিজু আরো কাঁদতে থাকে। এরপর পরদিন ইওয়ান লিয়ানশিকে বলে, ওই গাছের ডাল যদি না পাওয়া যায় তাহলে লিচুয়ানকে তুমি কিভাবে ফেরাবে? লিয়ানশি বলে, দুইটা গাছে দুইটা হার্ট রয়েছে, একটা হার্ট আমার কাছে আছে, আরেকটা এখন ফ্যাঙ্গিনের কাছে আছে। আমার মনে হয় দুইটা হার্টকে যদি একত্র করা যায় তাহলে হয়তো গাছটাকে ফিরিয়ে আনা সম্ভব। ইওয়ান বলে, তাহলে চলো এখনই ফ্যাঙ্গিনের কাছে যাই। ইওয়ান বলে, তুমি যাবে না, আমি একাই যাব। ইওয়ান তখন বলে, গত 3 বছর ধরে তুমি একাই সবকিছু করছো, এখন আমি তোমাকে আর একা কিছু করতে দেব না, এখন থেকে আমিও তোমার সাথে থাকবো। এরপর তারা এই মহলটাকে বিদায় জানিয়ে চলে যাচ্ছিল। যাওয়ার সময় ইওয়ানের খারাপ লাগছিল, কারণ সে মোটামুটি অনেকদিন ধরে এখানে আছে। এরপরে ইওয়ান আর লিয়ানশি সিজুর কাছে বিদায় জানাতে যায়। সিজু তাদেরকে বলে, তোমরা এখন যাও, আমি কিছুদিন পর ইয়ংজো রাজ্যে আসছি, কারণ আমিও তোমাদেরকে সাহায্য করতে চাই। এদিকে ফ্যাঙ্গিনকে দেখানো হয়, যার সারা শরীরে অনেক ব্যথা হচ্ছিল। এরপর তার যখন জ্ঞান ফেরে তখন সে বলতে থাকে, 7 দিন হয়ে গেছে, 7 দিন পর অবশেষে আমি সেই লিয়ানলি গাছের হার্টকে নিজের মধ্যে করতে সক্ষম হয়েছি। লিয়ানশি, এবার তুমি আর আমি সমান, তুমি কোনোভাবেই আমাকে হারাতে পারবে না। এদিকে লিয়ানশি, ইওয়ান আর চিসাং ইয়ংজো রাজ্যে চলে এসেছে। ইওয়ান মনে মনে বলে, এটা তো সেই রাস্তা মনে হচ্ছে। সে লিয়ানশিকে বলে, তুমি একটু দাঁড়াও, আমি একটা ফার্মেসিতে যাবো একজনকে খুঁজতে। সে একটা দোকানে গিয়ে খেলনা কিনতে থাকে। তখন সেখানে লিয়ানশি চলে আসে। সে বলে, ওর এসব খেলনা পছন্দ না। ইওয়ান বলে, তুমি জানো আমি এগুলো কার জন্য কিনছি? লিয়ানশি বলে, তাড়াতাড়ি চলো, নইলেও ঘুমিয়ে পড়বে। এদিকে সেই ডাক্তারখানাকে দেখানো হয়, যেখানে ইওয়ানের খালাতো বোন শিং কাজ করে। একটু পরে শিং এর কাছে একটি ছোট্ট বাচ্চা আসে। বাচ্চাটি তাকে মা বলে ডাকতে থাকে। এটাই হলো মূলত লিয়ানশি আর ইওয়ানের মেয়ে। তখন বাহিরে লিয়ানশি আর ইওয়ান চলে আসে। ইওয়ান তাকে দেখে প্রচন্ড খুশি হয়, তবে সে ভেতরে যাওয়ার সাহস পাচ্ছিল না। লিয়ানশি তাকে বলে, আমি আগে যাই, তুমি আমার পেছন পেছন আসো। শিং যখন ইওয়ানকে দেখতে পায় সে অনেক খুশি হয়। লিয়ানশির মেয়ে লিয়ানশিকে আঙ্কেল বলে ডাকে। সে তার কোলে উঠে পড়ে। এরপর শিং পেশেন্ট দেখতে গেলে ইওয়ান বলে, ওর নাম? লিয়ানশি বলে, ওর নাম শিলু, এটা আমি রেখেছি। শিলু বলে, আঙ্কেল এই আপুটাকে? ইওয়ানের তখন অনেক কষ্ট হয়। এরপর সে শিলুকে বলে, আমি তোমার আপু না, আমি তোমার মায়ের আপু, তুমি আমাকে আন্টি ডেকো। শিলু এরপর তার মায়ের কাছে চলে যায়। ইওয়ান শিংকে বলে, আমরা তাহলে এখন আসি। শিং বলে, তুমি মাত্র ইয়ংজো রাজ্যে এসেছো, তুমি এখন কোথায় থাকবে? তোমরা এখানেই থাকো, আমি তোমাদের কোনো কথা শুনবো না। এতে তারা রাজি হয়ে যায়। রাতে ইওয়ান আর লিয়ানশি কথা বলছিল। ইওয়ান বলে, আমি মহারাজের সঙ্গে মিলে পালিয়ে যাওয়ার জন্য সকল প্ল্যান করেছিলাম। বাচ্চা হওয়ার পরই আমি চিসাংকে খবর দেব, এরপর মহারাজের সাহায্যে সেখান থেকে পালিয়ে আসব। কিন্তু আমার সব প্ল্যান বদলে যায়, কারণ হঠাৎ করেই তুমি প্রাসাদে চলে আসো। যেদিন তুমি প্রাসাদে এসেছো ওই দিনই শিলুর জন্ম হয়েছে, সে মাত্র 7 মাসের জন্মেছে। লিয়ানশি বলে, তার মানে তুমি শিলুর জন্মের পরপরই আবার আমাকে বাঁচাতে চলে গেছো। ইওয়ান বলে, আমি লিয়ানলি গাছের ডাল দিয়ে নিজের বুকে আঘাত করেছিলাম যাতে তুমি বেঁচে যাও, কিন্তু ভাগ্যগুণে আমিও বেঁচে আছি। এখন আমাদের 3 জনই বেঁচে আছি, ভালো আছি। লিয়ানশি তখন তাকে জড়িয়ে ধরে। এদিকে মহারাজকে দেখানো হয়, মানে ফ্যাঙ্গিনের ছেলেকে। তার কাছে হুয়া আসে। সে মহারাজের জন্য একটা পোশাক নিয়ে এসেছে। মহারাজ বলে, তুমি কি জানো আমি তোমাকে কেন বাঁচিয়ে রেখেছি? তার কারণ হচ্ছে মা মারা যাওয়ার পর থেকে তুমি আমার খেয়াল রেখেছো। তার মানে এই না যে তুমি যা করেছো
তার জন্য আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তোমার পোশাকের আমার প্রয়োজন নেই, এটা নিয়ে বাইরে ফেলে দাও। হুয়া কিছুই বলতে পারে না, সে রাগেই জামাটা নিয়ে চলে যায়। এরপর লিয়ানশি ইউয়ানকে বলে, তুমি কি আমাকে একটা ছবি এঁকে দিতে পারবে? এরপর ইউয়ান লিয়ানশিকে একটা হেয়ার পিনের ছবি এঁকে দেয়। ইউয়ান বলে, এই হেয়ার পিনটা কি খুব গুরুত্বপূর্ণ? লিয়ানশি বলে, হ্যাঁ, এটা কিভাবে গুরুত্বপূর্ণ তা আমি তোমাকে পরে বলবো। সে যখন বাইরে আসে তখন দেখানো হয় ওই দিন অতীত দেখার সময় ভবিষ্যতের এক ঝলক লিয়ানশি দেখতে পেয়েছিল, যেখানে সে দেখতে পেয়েছিল এইরকম হেয়ার পিন পরা একটা মহিলা লিয়ানলি গাছ ধ্বংস করার জন্য এসেছে। তাই এই হেয়ার পিন কোথায় আছে সেটা তাকে খুঁজে বের করতে হবে। এদিকে ফ্যাঙ্গিনের ছেলে অর্থাৎ মহারাজের সঙ্গে ইউয়ান দেখা করতে আসে। সে তাকে সব ঘটনা খুলে বলে। ইউয়ান বলে, তোমার বাবা বেঁচে আছে, এবার আমাকে ব্যবহার করে তুমি তোমার বাবাকে প্রাসাদে আনার ব্যবস্থা করো, কারণ আমার তাকে প্রয়োজন। অন্যদিকে লিয়ানশি সব দোকানে দোকানে সেরকম হেয়ারপিন খুঁজছিল, তবে কেউই এর কোনো খোঁজ দিতে পারে না। তখন দেখা যায় সেই রাস্তা দিয়েই শিজু আসছিল। শিজু বলে, ওরা যখন আসলো আমি জিজ্ঞেস করলাম না যে ওরা কোথায় থাকবে, আমি এখন ওদেরকে কিভাবে খুঁজে বের করব? শ্যাং বলে, রাজকুমার, আমি কিন্তু দংলির জন্য অনেকগুলো উপহার কিনেছি। তখন হঠাৎই তার পেট ব্যথা শুরু হয়, আর সে উপহারগুলো সব শিজুকে দিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। এদিকে শিং একটা কাগজ পড়তে পড়তে এদিক দিয়েই আসছিল। তখন হঠাৎই তাদের মধ্যে ধাক্কা লেগে যায়। শিজু কাগজগুলো ধরতে গিয়ে এমন ভাবে ধরে আশেপাশের মানুষ তাদের দিকে তাকিয়ে থাকে। শিং এতে প্রচন্ড রেগে যায়, সে শিজুকে একটা থাপ্পড় মেরে দেয়। তখন সেখানে শ্যাংও চলে আসে। শিজু এখানে নিজের দাপট দেখাতে চায়, তবে সে এখানে নিজের আসল পরিচয়টা বলতে চায় না। তখন ভিড়ের মাঝখান থেকে লিয়ানশি তাদেরকে দেখতে পায়। সে শিজুর সঙ্গে কথা বলে। তখন শিংও তার ভুল বুঝতে পারে। এরপর তারা তাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসে লিয়ানশি দেখতে পায় ইউয়ান বাড়িতে নেই। সেখানে একটা চিঠি লেখা আছে, যেখানে সে লিখেছে, আমি প্রাসাদে যাচ্ছি, চিন্তা করো না, আমি ফিরে আসব। লিয়ানশি তখনই দৌড়ে প্রাসাদের দিকে যেতে থাকে। এদিকে প্রাসাদের চারদিকে এই খবর ছড়িয়ে দেওয়া হয় যে ইউয়ান এসেছে। ফ্যাঙ্গিন তখন লুকিয়ে প্রাসাদে ঢুকতে চাইছিল। তখন মহারাজের লোকেরা তাকে ধরে ফেলে। ইউয়ান তার কাছে এসে যখন তার মুখটা দেখে তখন সে দেখতে পায় এটা ফ্যাঙ্গিন নয়, এটা হলো ফ্যাঙ্গিনের সেবক ইয়ানমু। ইউয়ান বলে, ফ্যাঙ্গিন কোথায়? ইয়ানমু বলে, তোমাকে একটা মেসেজ দেওয়ার জন্য আমি এসেছি, তবে সেই জন্য এই জায়গাটা খালি করতে হবে। তারা সবাই তখন চলে যায়, শুধুমাত্র ইউয়ানের কাছে একটা তলোয়ার থাকে। ইয়ানমু বলে, রাজকুমার বলেছে সে সেই ডিভাইন গাছের হার্ট অ্যাবজর্ব করে নিয়েছে, এবার সে ফিরে আসবে, সে আবারও লিয়ানশিকে মেরে ফেলবে। আমি একটা কথা বলি, আসলে লিয়ানশিকে মারতে না খুব ভালো লাগে। আমি যখন তাকে মেরেছিলাম আমার অনেক আনন্দ হয়েছিল। ইউয়ান আর সহ্য করতে পারে না, সে তলোয়ারটা দিয়ে ইয়ানমুকে আঘাত করতে শুরু করে। ইয়ানমু তারপর বলছিল, এই ব্যথা কোনো ব্যথাই না, ওই দিন আমি লিয়ানশিকে যে ব্যথাটা দিয়েছিলাম তার তুলনায় এগুলো কিছুই না। ইউয়ান তাকে ইচ্ছে মতো মারতে থাকে। তখন লিয়ানশিও তার ডিভাইন পাওয়ার দিয়ে এখানে চলে আসে। সে এসেই একেবারে ইয়ানমুকে মেরে ফেলে। ইউয়ান এখনো তাকে মারতে চাইছিল, কিন্তু লিয়ানশি বলে ও মারা গেছে। এরপর সে ইউয়ানকে কোলে নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার সাথে সাথে বাকিরা সবাই আসে। তাদের পেছন পেছন শিলু দৌড়ে আসে। ইউয়ান তখন নিজের মুখ লুকাতে চায়। শিজু তখন শিলুর সঙ্গে কথা বলে, আর লিয়ানশি ইউয়ানকে নিয়ে যায়। ইউয়ান বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে না বলে গিয়েছিলাম। লিয়ানশি বলে, কোনো ব্যাপার না। সে তখন সেই হেয়ার প্রিন্টের ঘটনা তাকে বলে। এদিকে ফ্যাঙ্গিন হুয়ার সঙ্গে দেখা করতে আসে, মানে সে প্রাসাদে এসেছে। হুয়া বলে, আপনাকে অন্যরকম লাগছে, তার মানে আপনি ওই গাছের হাট পেয়ে গেছেন? ফ্যাঙ্গিন বলে, এবার আমি হব রাজা। হুয়া বলে, কিন্তু এখন যে রাজা সে তো আপনার নিজের ছেলে, আপনি কিভাবে তার ক্ষতি করবেন? ফ্যাঙ্গিন বলে, তো কি হয়েছে, সিংহাসন আমিই পাবো। পরদিন সকালে শিজু যখন ইউয়ানের ঘরের দিকে যাচ্ছিল তখন সামনে থেকে শিং আসছিল। হঠাৎ তার পা পিছলে যাওয়ায় শিজু তাকে ধরে ফেলে। শিলু তখন হাসতে থাকে। শিজু কাছে আসলে শিলু বলে, আঙ্কেল তুমি কি আমার বাবা? শিজু তখন অবাক হয়ে যায়। তখন সেখানে লিয়ানশি আসে। শিজু বলে, শিলু এখনো জানে না তার বাবাকে। কেমন বাবা ওর, এরকম একটা মেয়েকে ছেড়ে চলে গেছে? তুমি জানো ওর বাবাকে? লিয়ানশি বলে, জানি। আমি। শিজু বলে, কি তুমি আর শিং? লিয়ানশি বলে, আরে ও আমার আর ইউয়ানের মেয়ে। শিজু বলে, তোমাদের একটা মেয়েও আছে? এরপর শিজু ইউয়ানের কাছে যায়। সে বলে, আমি জানতাম না শিলু তোমাদের মেয়ে, ভালোই হয়েছে তোমরা আবার এক হয়েছ। এই কথা শুনে শিং এর মন খারাপ হয়ে যায়। এদিকে হুয়া মহারাজকে এসে খবর দেয় যে আপনার বাবা ফিরে এসেছে। মহারাজ একদম অবাক হয়ে যায়, কারণ এত গার্ডের ভিতরে সে কিভাবে আসলো। এরপর তারা সবাই একসঙ্গে বসে। ফ্যাঙ্গিন বলে, চিং তোমার তো রাজকুমার হয়ে থাকাই ভালো, তাই না? গত 3 বছর ধরে তুমি অনেক কষ্ট করছো। চিং তখন হাঁটু গেড়ে বসে বলে, 3 বছর হয়ে গেছে বাবা, আমি এখন বড় হয়ে গেছি,
আমি আমার দায়িত্ব বুঝে নিয়েছি। ফ্যাংইন তখন চিং এর হাতে ধরে জোরে চাপ দিতে থাকে। এরপর চিং যখন বসেছিল তখন তার এনোচ এসে বলে, মহারাজ, 1 ঘন্টার মধ্যে আমাদের বেশিরভাগ সেনারা মারা গেছে। চিং তখন ভয় পেয়ে যায়। সে বলে, আপনি একজনের কাছে একটা খবর নিয়ে যান। কিছুক্ষণ পর চিং এর কাছে আরেকজন এনোচ এসে বলে, মহারাজ, প্রধান এনোচ মারা গেছে। চিং তখন বসে পড়ে। সে মনে মনে বলতে থাকে, আমি এভাবে থাকতে পারবো না, এখানে থাকলে একসময় আমাকেও মরতে হবে। তাই সে ঘোড়ার গাড়িতে চড়ে সাধারণভাবে প্রাসাদ থেকে চলে যায়। এদিকে শিলু আর শিংকে নিয়ে বাজারে এসেছে। অন্যদিকে লিয়ানশি আর ইওয়ানও বাজারে এসেছে। পথের মাঝখানে তাদের দেখা হয়। শিজু বলে, লিয়ানশি, তোমার মেয়ের সব ভালো জিনিস পছন্দ হয়। দূর থেকে ফ্যাংইনও তাদেরকে দেখছিল। তখনই মহারাজ চিং কারোর সঙ্গে ধাক্কা খেলে সেই লোক চিৎকার করে ওঠে। এতে সবাই যখন তার দিকে তাকায়, ইওয়ান বলে, মহারাজ এই সময় বাইরে কেন? উপর থেকে ফ্যাংইনও তাকে দেখতে পায় এবং সেও বলে, চিং এখানে এসেছে। লিয়ানশি শিজুকে বলে, তুমি শিলু আর শিংকে আগে বাড়িতে রেখে আসো। চিং একটা গলির ভেতরে আসলে সেখানে ফ্যাংইনের লোক চলে আসে। সে চিং এর সেবককে মেরে চিংকে মারতে যাবে, তখনই লিয়ানশি এসে তাকে মেরে ফেলে। ইওয়ান সেখানে আসলে চিং বলে, ফুফু, বাবা চলে এসেছে। ইওয়ান বলে, আগে চলো বাড়িতে যাই। তখনই সেখানে ফ্যাংইন চলে আসে। সে বলে, চিং, সত্যি তুমি বড় হয়ে গেছো। ইওয়ান বলে, তুমি কি তোমার ছেলেকেও ছেড়ে দেবে না? ফ্যাংইন বলে, কিসের ছেলে? তুমি জানো না রাজবংশে কোনো সম্পর্ক থাকে না? লিয়ানশি দেখো। সে তখন তার হার্টের পাওয়ার দিয়ে একটা তলোয়ার বের করে। এরপর শুরু হয়ে যায় লিয়ানশি আর ফ্যাংইনের মধ্যে ফাইট। হঠাৎ করে ফ্যাংইনের হাতে আঘাত লেগে যায়। তখন আশ্চর্যজনকভাবে এই আঘাত ইওয়ানের হাতেও লেগে যায়। এরপর আবারও ফ্যাংইনের আরেক হাতে আঘাত লেগে যায়, আর সাথে সাথে ইওয়ানেরও আরেক হাতে আঘাত লাগে। এটা দেখে লিয়ানশি একেবারে অবাক হয়ে যায়। সে ফ্যাংইনের গলায় তলোয়ার রেখে বলে, তুমি ওর সঙ্গে কি করেছো? ফ্যাংইন বুঝতে পারে সে ব্যথা পেলে ইওয়ানও ব্যথা পায়। তাই সে লিয়ানশিকে বলে, তুমি না আমাকে মারতে চেয়েছিলে, নাও আমাকে মেরে ফেলো। সে ইচ্ছে করে নিজের হাতে আঘাত দেয় যাতে সেই আঘাত গিয়ে ইওয়ানের হাতেও লাগে। তখন আমাদেরকে দেখানো হয় আসলে ওই দিন ডিভাইন হার্টের উপরে ফ্যাংইনের এবং ইওয়ানের দুজনেরই রক্ত লেগেছে, যার কারণে এখন তাদের ফিলিংস এক হতে শুরু করেছে। ফ্যাংইন পাগলের মতো হাসতে থাকে। সে বলে, তুমি এখন চাইলেও আমাকে মারতে পারবে না, তুমি তো আমাকে মারতে এসেছো, মেরে ফেলো আমাকে। ইওয়ান তখন চিৎকার করে বলে, লিয়ানশি, তুমি আমার কথা চিন্তা করো না, তুমি ওকে মেরে ফেলো। কিন্তু লিয়ানশি তো সেটা করতে পারবে না। ওই সময় সেখানে শিজু চলে আসে। সে ফ্যাংইনকে মারতে চাইলে লিয়ানশি তাকে আটকায়। এরপর শিজু ইওয়ানকে নিয়ে চলে যাচ্ছিল, আর ফ্যাংইন আর লিয়ানশি ফাইট করছিল, কারণ ফ্যাংইন লিয়ানশিকে এখন মেরে ফেলতে চায়। তখন ইওয়ান চিংকে ধাক্কা দিয়ে শিজুর তলোয়ারটা নিয়ে সোজা গিয়ে ফ্যাংইনের পিঠে আঘাত করে দেয়। সাথে সাথে সে নিজেও সে আঘাত পেয়ে যায়। ফ্যাংইন বলে, তুমি কি বাঁচতে চাও না নাকি? ইওয়ান বলে, ওরা ভয় পায়, ওরা তোমাকে মারতে পারবে না, কিন্তু আমি ভয় পাই না, আমি মরতে ভয় পাই না। এরপর সে অজ্ঞান হয়ে যায়। তারা সবাই তখন সেখান থেকে চলে আসে। এরপরে ইওয়ানের চিকিৎসা করা হয়। চিংও এখন এখানেই থাকবে। রাতে শিজু মন খারাপ করে বসেছিল। তখন সেখানে শিং আসে। সে বলে, আপু এখন ঠিক আছে, তুমি চিন্তা করো না। এরপর সে তার পাশে বসে আর বলে, তুমি আপুকে কিভাবে বাঁচিয়েছো, কিভাবে সময় কাটিয়েছো, আমাকে বলবে? শিজু তখন তাকে সবকিছু খুলে বলে। সে ইওয়ানকে কিভাবে পেয়েছে, সে কতদিন ধরে তাকে ভালোবাসে, এই সবকিছুই সে তাকে বলে দেয়। এরপর সে বলে, আমি স্পষ্ট বুঝতে পারছি যে তুমি লিয়ানশিকে পছন্দ করো। তুমি কি আমাকে বলবে যে তুমি ওর সঙ্গে কিভাবে পরিচিত হয়েছিলে? শিং তখন তাদের ঘটনা বলতে থাকে। সে যখন শিলুর খেয়াল রাখছিল তখন হঠাৎ একদিন রাতে তার ক্লিনিকে লিয়ানশি আসে। তার সারা চেহারায় রক্ত লেগেছিল। সে শিংকে জিজ্ঞেস করে, ইওয়ান কোথায়? শিং তখন বলে, আমি জানি না আপু কোথায়। লিয়ানশি তখন জিজ্ঞেস করে, এই বাচ্চা কোত্থেকে আসলো, এই বাচ্চা কার? কারণ সে জানতো সে অবিবাহিত। শিং তখন তাকে বলে দেয় যে এটা ইওয়ানের মেয়ে। আসলে শিং তো জানতো না যে লিয়ানশি হলো ইওয়ানের হাজবেন্ড। লিয়ানশি বুঝতে পারে যেহেতু এই বাচ্চা ইওয়ানের, তার মানে এটা তারই বাচ্চা। তাই সে এরপর থেকে বাচ্চার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসতে থাকে। সে বাড়ির বাইরে এগুলো রেখে যেত। এভাবে প্রায় লিয়ানশি এখানে আসতো। শিং তখন বুঝতে পারে এটা শিলুর বাবা। তাই সে তাকে জিজ্ঞেস করে, আমি এখনো বাচ্চার নাম রাখিনি, আপনি চাইলে একটা নাম রাখতে পারেন। লিয়ানশি তখন বলে, আমি নাম রাখলাম শিলু। এভাবেই আসা যাওয়ায় শিং এর মনে লিয়ানশির জন্য জায়গা হতে থাকে। সে ধরে নিয়েছিল ইওয়ান আর কোনোদিন ফিরে আসবে না। এরপর তারা তিনজন একটা পরিবার তৈরি করবে। কিন্তু হঠাৎ করে ইওয়ান ফিরে আসে। ইওয়ানের প্রতি লিয়ানশির ভালোবাসা দেখে শিং বুঝতে পারে সে কোনোদিনও লিয়ানশির মনে ইওয়ানের জায়গা নিতে পারবে না। যেহেতু ইওয়ান ফিরে এসেছে, তাই এখন তার নিজেকে সরে যেতে হবে।
সিজু বলে, আরে তুমি এত ভেঙে পড়ো না, পৃথিবীতে আরো অনেক পুরুষ আছে। সিং তখন বলে, হ্যাঁ, পৃথিবীতে আরো অনেক সুন্দর মেয়েরাও আছে। তারা দুজনে তখন হাই ফাইভ করে, আর এভাবেই দুটো ভাঙা হৃদয়ের মনের মাঝে বন্ধুত্ব শুরু হয়ে যায়। পরদিন সিং যখন ইওয়ানের ব্যান্ডেজ করে দিচ্ছিল, তখন সেখানে শিলু আসে। সেই ইওয়ানকে আন্টি বলে ডাক দিলে সিং বলে, উনি তোমার আন্টি না, উনি আসলে। ইওয়ান তখন তাকে থামিয়ে দেয়। আসলে সে এই কথা শিলুকে এখন জানাতে চায় না। এদিকে লিয়ানশি সিজুকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার মেয়েকে অনেক ভালোবাসো আর অনেক যত্ন করছো। সিজু বলে, আরে তুমি কি বোকা নাকি, তুমি আর আমি বন্ধু না, তোমার মেয়ে মানে আমার মেয়ে। লিয়ানশি তখন তাকে সেই হেয়ারপিনের ছবিটা দেখায় আর বলে, ইওয়ান বলেছে তুমি নাকি তাকে অনেক হেয়ারপিন এনে দিতে, তুমি কি এরকম হেয়ারপিন কোথাও দেখেছিলে? তখন সেখানে চিং আসে। চিং তাদের দুজনের কাছে মাথা নত করে তাদেরকে ধন্যবাদ জানায়। তারা তখন তাকে আটকে দেয়। তারা বলে, আপনি এখানকার রাজা, আপনি এরকম করবেন না। চিং তখন সেই ছবিটা দেখতে পায়। সে বলে, এরকম হেয়ারপিন আমি দেখেছি। সিজু বলে, এটা তো মেয়েরা পরে, আপনি এত অল্প বয়সে এটা কোথায় দেখবেন? লিয়ানশি তখন বলে, আপনি যখন দেখেছেন তার মানে এটা প্রাসাদেরই কারো হবে। এদিকে আমরা ফ্যাংইনকে দেখতে পাই, যে কিনা মেয়েদের মতো করে চুল আঁচড়াচ্ছিল। সে মেয়েদের মতো করে সেজেছে। তখন সেখানে হুয়া আসে। হুয়া তার দিকে তাকিয়ে থাকে। ফ্যাংইন বলে, তুমি কি দেখছো? হুয়া বলে, আপনি অনেকটা আপনার বোনের মতো করছেন, সেই এইরকম করে মেকআপ করে। তার মানে তোমরা বুঝতে পারছো, ফ্যাংইনের ওপরে এখন ইওয়ানের মেয়েলি প্রভাবগুলো পড়ছে। হুয়া বলে, আপনার ছেলে হঠাৎ করে গায়েব হয়ে গেছে, মন্ত্রীরা সবাই এই বিষয়ে জানতে চাইছে। ফ্যাংইন বলে, ঠিক আছে। এরপর সে সিংহাসনে শুয়ে থাকে। শুয়ে শুয়ে সে বলে, আমার ছেলে অসুস্থ, তাই এখন থেকে আমি রাজ্য পরিচালনা করব। একজন মন্ত্রী তখন বলে, কখনোই না, একজন নাসনিয়নের ছেলে কখনোই আমাদের রাজা হতে পারে না। ফ্যাংইন তখনই তার শরীরে তলোয়ার ঢুকিয়ে দেয়। এরপর সে তলোয়ারটাকে এনে তার জামা দিয়ে রক্ত মুছতে থাকে। এরপর জিজ্ঞেস করে, আরো কি কেউ আছে? তারা সবাই তখন মাটিতে বসে পড়ে আর ফ্যাংইনকে রাজা হিসেবে মেনে নেয়। এই খবর ইওয়ানদের কাছেও পৌঁছে যায়। এরপর লিয়ানশি আর ইওয়ান ফ্যাংইনের কাছে যায়। লিয়ানশি ফ্যাংইনের ভেতর থেকে সেই ডিভাইন হার্ট বের করতে চায়, কিন্তু এতে যেমন ফ্যাংইনের কষ্ট হচ্ছিল তেমন ইওয়ানেরও কষ্ট হচ্ছিল, তাই লিয়ানশি সেটা আর বের করতে পারে না। ফ্যাংইন তখন বলতে থাকে, আরে তুমি না আমাকে মারতে এসেছো, তাড়াতাড়ি করো। লিয়ানশি চলে যেতে চাইলে ফ্যাংইন তাকে ধরে বলে, যেও না, তুমি আমাকে মেরে ফেলো। আর সে পাগলের মতো হাসতে থাকে। বাড়িতে আসার পর ইওয়ানের মনে হচ্ছিল তার বুকের ভেতরে কিছু একটা আছে। সে চাকু হাতে নেয়, কারণ সে জানে যদি সে মারা যায় তাহলেই ফ্যাংইন মারা যাবে, আর এরপরই লিয়ানশি তার সব কাজ করতে পারবে। কিন্তু তখন লিয়ানশি চলে আসে আর সে তার হাত থেকে চাকু নিয়ে নেয়। সে জিজ্ঞেস করে, তুমি এগুলো কি করতে চাইছিলে? ইওয়ান বলে, ঠান্ডা মাথায় ভেবে দেখো, আমি যা করছি সেটাই ঠিক, এছাড়া আর কোনো পথ নেই এখন। লিয়ানশি বলে, একদম বাজে কথা বলবে না। সে তখন তার ঘর থেকে সকল ধারালো জিনিস, এমনকি ইওয়ানের মাথার হেয়ারপিনটা পর্যন্ত নিয়ে যায়। এরপর সে ইওয়ানকেও সাথে করে নিয়ে যায়। সে বলে, এখন থেকে তুমি আমার চোখের সামনেই থাকবে। এরপর তারা যখন খাবার খাচ্ছিল, লিয়ানশি ইওয়ানের হাত ধরে রেখেছিল। সিজু বলে, হ্যাঁ, আমরা জানি যে তুমি ইওয়ানকে অনেক ভালোবাসো, তার মানে খাওয়ার সময় তুমি তার হাত ধরে রাখবে। কিন্তু লিয়ানশি কোনো কথা বলে না। এদিকে আমরা হুয়াকে দেখতে পাই, যে কিনা মহারানীর পোশাক পরেছে। তাসি তাকে বলে, আপনাকে এখনো আনুষ্ঠানিকভাবে মহারানী বলা হয়নি, তাই মহারানীর পোশাক পরা আপনার ঠিক হয়নি। সে তখন সে দাসীকে একটা থাপ্পড় মারে। দাসী তখন ভয় পেয়ে যায়। এদিকে সিজু যখন জানতে পারে যে ইওয়ান নিজে মরে যেতে চায়, সে তখন একটা দড়ি নিয়ে আসে আর লিয়ানশিকে বলে, এটা দিয়ে তুমি ওকে তোমার সাথে বেঁধে রাখো। ইওয়ান বলে, সিজু তুমিও বুঝতে পারছো না? সিজু বলে, তুমি কি বলছো এগুলো? তুমি জানো ডিভাইন গাছ উদ্ধার করার আমাদের কাছে আরো অনেক উপায় চলে আসবে, কিন্তু এটা কোনো প্রকার উপায় হতে পারে না। তখন সেখানে চিং আসে। চিং বলে, আমার মনে পড়েছে আমি এই হেয়ারপিন কোথায় দেখেছি, আমি এটা হুয়ার কাছে দেখেছি। লিয়ানশি তখনই যায় হুয়ার সঙ্গে দেখা করতে, কিন্তু সে যখন প্রাসাদে যায় তখন দেখতে পায় হুয়া অলরেডি মরে পড়ে আছে। লিয়ানশি কিছুই বুঝতে পারে না আর সে আবার ফিরে আসে। একটু পর আমাদেরকে দেখানো হয় ফ্যাংইন সেই হেয়ারপিনটা হাতে নিয়ে হুয়ার লাশের কাছে বসে আছে। সে বলে, তোমাকে আমি কত ভালোবাসতাম, কেন আমার কথা শুনলে না বলো তো? তখন দেখানো হয় একটু আগে ফ্যাংইন মেকআপ করছিল। তখন হুয়া সেখানে আসে। সে বলে, আপনি এগুলো কি করছেন? লোকে দেখলে কি বলবে? আপনি রাজা হওয়ার জন্য এত কিছু করেছেন আর এখনই সব ফালতু কাজ করছেন। ফ্যাংইন তখন বলে, তুমি কি এইমাত্র আমাকে ফালতু বললে? হুয়া বলে, আমি ভুলে বলে ফেলেছি, আমি এখন আসি। ফ্যাংইন বলে, দাঁড়াও তো, তোমার মাথায় আমার মায়ের হেয়ারপিন কেন? হুয়া বলে, আমি যখন আপনার ঘর গোছাচ্ছিলাম তখন এটা পেয়েছি, আমার কাছে এটা ভালো লেগেছে, তাই আমি এটা পরেছি।
আপনি চাইলে নিয়ে নিন। ফ্যাংইন বলে দাঁড়াও, আমি তোমাকে এটা পরিয়ে দিই। এই কথা বলে সে হুয়ার গলার ভিতরে সেই হেয়ার পিনটা দিয়ে আঘাত করে দেয়, যাতে হুয়া সেখানেই মারা যায়। এরপর ফ্যাংইন আয়নার সামনে গিয়ে সাজছিল, আর সে বলছিল, আমার কিছু আসে যায় না যে আমি কেমন বা কেমন হয়ে যাচ্ছি। আমি শুধু জানি আমি এই সম্পূর্ণ রাজ্যে সবার উপরে থাকব, সবাই আমাকে সম্মান করবে, আমাকে ভয় পাবে। এদিকে ইউয়ান আর শিলু যখন একসঙ্গে ছিল, তখন শিলু একটা কেটলির মুখে ডাল দিয়ে রেখেছিল, যার কারণে সেটা দিয়ে পানি পড়ছিল না। শিলু বলে, আন্টি, এটা মনে হয় ভেঙে গেছে। ইউয়ান বলে, না ভাঙিনি, শুধুমাত্র ডালটা বের করতে হবে। এই কথায় তার নিজের কিছু একটা মনে হয় এবং সে তার বুকে হাত দেয়। এরপর সে শিং এর কাছে যায় আর নিজের ভালো মতো চেক আপ করায়। শিং বলে, আমি শিওর না যে তোমার বুকের কাছে কি আছে, তবে সেখানে কিছু একটা আছে। ইউয়ান বলে, আচ্ছা ঠিক আছে, তবে এই বিষয়ে তুমি লিয়ানশিকে বলো না। ইউয়ান বুঝতে পেরেছে সেই লিয়ানলি ডাল কোথাও হারিয়ে যায়নি, বরং সেটা তার বুকের ভেতরেই আছে। এদিকে লিয়ানশিও এটা খুব ভালো করেই জানে যে সে লিয়ানলি ডাল আসলে ইউয়ানের বুকের ভেতরে আছে, আর এই ডালের কারণেই ইউয়ান এখন পর্যন্ত বেঁচে আছে। তাই সে এই ডাল বাদে অন্য কিছু ব্যবহার করে দেখতে চায় যে সে তার রাজ্যকে আবার ঠিক করতে পারে কিনা। ইউয়ান বলে, তুমি কি আমাকে একবার ডিভাইন গাছের কাছে নিয়ে যাবে? তখন আমাদেরকে দেখানো হয় সেই ডিভাইন গাছের কাছে ফ্যাংইন এসেছে, যে কিনা সেই হেয়ার পিনটা মাথায় দিয়ে রেখেছিল, এবং এখানে ফ্যাংইন গাছ জ্বালিয়ে দেওয়ার জন্য এসেছে। তখনই ইউয়ানরা সেখানে চলে আসে। লিয়ানশি ফ্যাংইনকে ফেলে দেয়। ফ্যাংইন বলে, কি করবো তুমি? আমাকে মেরে ফেলার সাহস তো তোমার নেই। ইউয়ান তখন দৌড়ে আসে আর বলে, আজ তোমাকে আমি এই লিচুয়ান রাজ্যের মাটিতেই মেরে ফেলবো। সে যখনই নিজের গলা কাটতে যাবে, লিয়ানশি তার তলোয়ারটা ধরে রাখে। ফ্যাংইন তখন সেখান থেকে পালিয়ে যায়। লিয়ানশির পর ইউয়ানকে আবারও বোঝাতে থাকে। সে বলে, তুমি দয়া করে আর এরকম করো না। এরপর তারা গাছের উপরে বসে। ইউয়ান তাদের রাজ্যের সবার কথা মনে করতে থাকে। সে লিয়ানশিকে বলে, তুমি একদম চিন্তা করো না, তুমি দেখবে সব ঠিক হয়ে যাবে। এই গাছ আবার আগের মতো হয়ে যাবে, তোমার রাজ্যের মানুষ সব আবার আগের মতো ফিরে আসবে। তুমি আমাকে একটা কথা দাও, সবকিছু যখন ঠিক হয়ে যাবে তখন তুমি শিলুকে একদিন নিয়ে আসবে আর তাকে এই গাছের উপর বসাবে, সে অনেক খুশি হবে। লিয়ানশি বলে, ঠিক আছে, তাকে আমাদের দুজনের মাঝখানে বসাবো। ইউয়ান বলে, শিং আর শিজুকেও ডেকো, তারাও লিচুয়ান রাজ্যের সৌন্দর্য দেখে যাবে। রাতে লিয়ানশি ভাবছিল এটা ইউয়ানকে জানতে দেওয়া যাবে না যে লিয়ানলি গাছের ডাল তার ভেতরেই আছে। ইউয়ান মনে মনে বলতে থাকে, এবার আমার দায়িত্ব পালন করার সময় এসে গেছে। সে লিয়ানশিকে পেছন থেকে ধরে। লিয়ানশি সেদিকে ঘুরলে ইউয়ান তার কপালে একটা কিস করে, তার বুকে মাথা রেখে শুয়ে থাকে। ইউয়ান মনে মনে বলতে থাকে, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সঙ্গে থাকতে পারলাম না। পরদিন সে চিংয়ের কাছে আসে। সে তাকে বলে, তুমি অনেক ভালো একজন রাজা, এবং আমি বিশ্বাস করি তুমি সারা জীবন তোমার রাজ্যের ভালোই চাইবে, তুমি সবসময় এরকমই থেকো। এরপরে সে শিজুর কাছে আসে। সে শিজুকে একটা তলোয়ার দেয়। সে বলে, এটা আমার বাবা আমাকে দিয়েছিল। শিজু বলে, তাহলে তুমি এটা আমাকে কেন দিচ্ছ? ইউয়ান বলে, কারণ আমি তলোয়ার চালাতে পারি না, তাই আমার কাছে এটা থেকে কোনো লাভ নেই, তার চেয়ে এটা আমি আমার সবচেয়ে ভালো বন্ধুকে দিয়ে দিচ্ছি। এরপর সে এক কাপ ওয়াইন নিয়ে বলে, শিজু, তোমাকে অনেক ধন্যবাদ 3 বছর আমার খেয়াল রাখার জন্য। এরপর আরেকটা ওয়াইন নিয়ে বলে, যদি পরজন্ম বলে কিছু থাকে তাহলে আমি চাইবো সেই জন্মেও যাতে তুমি আমার বন্ধু হও। শিজু তখন ঘাবড়ে যায়। সে বলে, কি হয়েছে আমাকে খুলে বলো। ইউয়ান বলে, কিছু না, আসলে কাল রাতে আমি স্বপ্নে দেখেছি লিচুয়ান আবার আগের মতো হয়ে গেছে, তাই আমি অনেক খুশি হয়েছি, সেজন্য আমার বন্ধুর সঙ্গে সেলিব্রেট করতে এসেছি। এতে শিজু আর কিছু বলে না। এরপর ইউয়ান শিং এর কাছে আসে। সে তার জন্য স্যুপ বানিয়ে এনেছে। এরপর সে এক বক্স কাপড় দেখিয়ে বলে, এগুলো আমি শিলুর জন্য নিয়ে এসেছি, যখন শিলুর বয়স 16 বছর হয়ে যাবে তখন তুমি তাকে এগুলো দেবে। শিং বলে, সেটা তুমি এখনই কেন দিচ্ছ? ইউয়ান বলে, এমনি, আমি আগেই বানিয়ে ফেলেছি, তুমি তোমার কাছে রেখে দাও। তখন শিলু তাদের কাছে আসে। শিলু ইউয়ানকে আন্টি বলে ডাকলে শিং বলে, তুমি ওনাকে আন্টি বলে ডেকো না, তুমি ওনাকে মা বলে ডাকো। শিলু তখন অনেক খুশি হয়। সে বলে, আমার তাহলে 2টা মা? সে ইউয়ানকে মা বলে ডাকতে থাকে। ইউয়ান তখন অনেক খুশি হয়ে যায়। এরপর ইউয়ান চিসাংকে বলে, আমি তোমার জীবন বাঁচিয়েছি বলে তোমাকে সারা জীবন আমার সঙ্গে থাকতে হবে এরকম কোনো কথা নেই। তোমার যখন মনে হবে তুমি তখন অন্য জায়গায় যেতে পারো। সব সময় তুমি একটা জিনিস মনে রাখবে যে লিচুয়ান তোমার নিজের রাজ্য, তাই তুমি এখন থেকে নিজের খুশির কথা ভাববে। এরপর ইউয়ান আর লিয়ানশি একসঙ্গে বাজারে ঘুরছিল। ইউয়ান বলে, আমার অনেক ইচ্ছা আছে, তোমাকে দেখবো বৃদ্ধ হলে তোমাকে কেমন লাগে, তোমাকে একদম বুড়ো দাদার মতো লাগবে। লিয়ানশি বলে, আমাকে যদি বুড়ো দাদার মতো লাগে তোমাকেও তো বুড়ি দাদির মতো লাগবে। এরপর ইউয়ান একটি ছোট বাচ্চার কাছ থেকে কতগুলো ফুল কিনে। ইউয়ান লিয়ানশিকে বলে, তুমি কি আরেকবার আমাকে ডিভাইন গাছের কাছে নিয়ে যাবে?
আমি তার চারপাশটা খুঁজে দেখতে চাই, যদি গাছের ডালটা আমি কোথাও পেয়ে যাই। লিয়ানশি তাকে না করতে পারে না, সে বলে ঠিক আছে, কাল নিয়ে যাব। পরদিন শিইংকে দেখার জন্য একজন লোক এসেছে, যে কিনা শিইংকে বিয়ে করতে চায়। শিজুর এটা দেখে একদমই ভালো লাগছিল না। সেই লোক চলে যাওয়ার পর শিজু শিইং এর কাছে আসে। সে বলে, আমি তোমাকে সরাসরি বলতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি জানি না আমি কবে থেকে তোমার প্রতি আকৃষ্ট হয়ে গেছি, তবে আমি হয়ে গেছি। শিইং বলে, ছেলেদের প্রতি আমার এক্সপেকটেশন অনেক বেশি। শিজু বলে, তাহলে এক্সপেকটেশন আরো বাড়াও, যাতে তুমি আমার স্ত্রী হতে পারো। শিইংও তার কথায় রাজি হয়ে যায়। এরপর ইউয়ানদের দেখানো হয়, যারা কিনা আবার ডিভাইন গাছের কাছে এসেছে। ইউয়ান বলে, আমাকে ক্ষমা করে দিও লিয়ানশি, আমি তোমাকে কিছুই বলতে পারছি না। সে লিয়ানশিকে বলে, তুমি কি আমার মুখোশটা একটু এনে দিতে পারবে? লিয়ানশি বলে ঠিক আছে। সে একটু দূরে যাওয়ার পরপরই ইউয়ান তার চাকুটা বের করে আর বলে, আসি, আমি জানি এই গাছের ডাল কোথায় আছে। এটা বলেই সে সেই চাকু দিয়ে তার বুকে আঘাত করে দেয়। এরপর খুঁচিয়ে সেই ডাল বের করে ফেলে। লিয়ানশি কিছু বুঝে ওঠার আগেই ইউয়ান তার হাতে সে ডালটা নিয়ে লিয়ানশিকে দেখায়। লিয়ানশি একদম পাগলের মতো হয়ে যায়। সে চিৎকার করে এদিকে আসতে থাকে। সে ইউয়ানকে ধরে বলে, তুমি এটা কি করলে, কেন করলে? ইউয়ান বলে, আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি জানতে পারতে যে লিয়ানলি গাছের ডাল আমার ভিতরে আছে, তুমি কখনোই এটা বের করতে না, তাই আমি নিজেই এটা করে ফেলেছি। লিয়ানশি কাঁদতে কাঁদতে বলে, তুমি এটা আবার ভেতরে দিয়ে দাও। আমার কিছু চাই না, আমার রাজত্ব চাই না, আমার কিচ্ছু চাই না, আমি শুধু চাই তুমি বেঁচে থাকো, তুমি এটা আবার ভেতরে দিয়ে দাও। লিয়ানশি বলে, পাগলামি করো না, আমি অনেক খুশি, বিশ্বাস করো। আমি তোমার মতো একটা স্বামী পেয়েছি, আমার একটা সন্তান আছে, আমার বন্ধুরা আছে, আমার জীবনে কোনো অভাব নেই, তাই আমার মরে যাওয়ার কোনো দুঃখ নেই। লিয়ানশি চিৎকার করতে থাকে। সে বলে, তুমি চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি শিইং এর কাছে, সে তোমাকে সুস্থ করে দেবে। ইউয়ান বলে, পাগলামি করো না, এখন আর কিছুই হবে না। তখনই দেখা যায় লিয়ানলি গাছে নতুন পাতা গজাচ্ছে, আর এর সাথে সাথেই ইউয়ানের রক্তাক্ত হাতটা মাটিতে পড়ে যায়। ইউয়ান সেখানেই মারা যায়। লিয়ানশি চিৎকার করে কাঁদতে থাকে। সে শুধু বলতে থাকে, তুমি এটা কি করলে? এদিকে ফ্যাংইনকে দেখানো হয়, যে কিনা সিংহাসনের উদ্দেশ্যে যাচ্ছিল। তখন হঠাৎ করেই তার বুকে ব্যথা করে ওঠে। তার বুক দিয়ে রক্ত পড়তে শুরু করে, তার মুখ দিয়েও রক্ত পড়তে থাকে। সে হামাগুড়ি দিয়ে সিংহাসনে উঠতে চায়, তবে এরপর সে নিচে পড়ে যায়, আর অবশেষে সেখানেই মারা যায়। এরপর কয়েক মাস পরের সিন দেখানো হয়। লিয়ানশি শিলুকে লিয়ানলি গাছের ডালের উপর নিয়ে বসে আছে। শিলু বলে, আন্টি কোথায়? লিয়ানশি বলে, আন্টি অসুস্থ। শিলু বলে, তাহলে ঠিক আছে, তাহলে তাকে আর ডাকবো না। এরপর সেখানে শিইং আর শিজু আসে। লিয়ানশি শিলুকে তাদের কাছে দিয়ে দেয়। এরপর শিলুকে বলে, তুমি একটা জিনিস মনে রেখো, আমি আর তোমার আন্টি যেখানেই থাকি না কেন, আমরা তোমাকে অনেক ভালোবাসি, তুমি ভালো থেকো। এরপর শিজু বলে, এই গাছটা ঠিক তেমনই যেমনটাই ইউয়ান তার ছবিতে আঁকতো। লিয়ানশি বলে, এই গাছের নিচে আমাদের বিয়ে হয়েছিল, এখানে আমাদের অনেক স্মৃতি আছে। শিজু বলে, তুমি কি শিলুকে বলবে না যে তুমি তার বাবা? লিয়ানশি বলে, কোনো দরকার নেই, তুমি তো বলেছো আমার মেয়ে মানে তোমার মেয়ে, তোমাদের দুজনের কাছে থাকলেই শিলু সব থেকে ভালো থাকবে। শিজু বলে, ভবিষ্যতে যদি সে কখনো জানতে পারে? লিয়ানশি বলে, জানতে পেরে সে যদি কখনো লিচুয়ান আসতে চায় তাহলে সে আসতে পারে, কারণ এটা তারই বাড়ি, এই রাজ্য তার। শিজু বলে, ঠিক আছে, আমি তাহলে এখন আসি, কোনো কিছুর প্রয়োজন হলে তুমি আমাকে চিঠি লিখো। লিয়ানশি তার দিকে তাকিয়ে শুধু একবার মুচকি হাসে। এরপর শিজুরা চলে যায়। এদিকে আমরা দেখতে পাই লিচুয়ান রাজ্যের সকল লোকেরা যারা সিল হয়ে গিয়েছিল তারা সবাই ঠিক হয়ে গেছে। লিয়ানশির বাড়ির লোকেরা বসে বসে ইউয়ানের জন্য ফুলের তোড়া বানাচ্ছে, কারণ ইউয়ান ফুল পছন্দ করে। তারা চিসাংকে বলে, ম্যাডাম কবে আসবে? চিসাং সবকিছুই জানতো, তাই সে বলে, আমি জানি না। লিয়ানশি ঘর থেকে বের হলে দাসী তার হাতে ফুলের তোড়াটা দেয়। লিয়ানশি তার সেবককে বলে, যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে তুমি শোয়ান রাজ্যের রাজকুমার শিজুর কাছে চিঠি লিখো। এরপরে সে সবাইকে বলে, আমি ইউয়ানকে আনতে যাচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন। এরপর লিয়ানশি চলে যাচ্ছিল। চিসাং বুঝতে পারে লিয়ানশি কি করতে যাচ্ছে। সে তখন পেছন থেকে তাকে ডাক দেয়। লিয়ানশি বলে, তুমি এসব নিয়ে ভেবো না। চিসাং তখন মাটিতে বসে তাকে সম্মান জানায়। এরপর দেখা যায় লিয়ানশি ইউয়ানের লাশের কাছে এসেছে। ইউয়ানের লাশকে সে তার আগের বাড়িতে নিয়ে গেছে। সেই ইউয়ানকে তার দেওয়া সেই হেয়ারপিনটা পরিয়ে দেয়। এরপরে সে তার সাথে শুয়ে থাকে। কিছুক্ষণ পরেই সে একটা চাকু বের করে সেই চাকুটাকে নিজের ভেতরে ঢুকিয়ে দেয়। লিয়ানশি বলতে থাকে, ইউয়ান, তুমি জীবনে অনেক কষ্ট করেছো, এখন আমি তোমাকে একা কি করে ছেড়ে দিই বলো? একজন স্বামী হিসেবে আমার তো তোমার সাথে থাকা দরকার। আমি একজন ভালো বাবা নই, একটা রাজ্যের রাজা হওয়ার যোগ্যতা আমার নেই, হয়তো এমন আরো অনেক কিছু আছে যা পাওয়ার যোগ্য আমি না। তবে ইউয়ান, আমি সত্যি তোমাকে ভালোবাসি,
এই জীবনে ভালোবাসা হলো একটা অনুশোচনা, আর অনুশোচনা ছাড়া ভালোবাসা খোঁজা বড় কঠিন। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিও, আর অবশ্যই মনে করে ভিডিওতে একটা লাইক করে দিও। এবার আমি তোমাদেরকে বলি কেন আমি এতদিন ভিডিও দিইনি। কিছুদিন আগে রাতে হঠাৎ করে আমাদের একটা ফোন চুরি হয়ে যায়, যে ফোনে আমার ইউটিউব চ্যানেল লগ ইন করা ছিল। এরপর থেকে সারাদিন আমি শুধু চেষ্টা করে যাই যাতে সেই ফোনটা উদ্ধার করা যায়, বা সেই ফোন থেকে আমার চ্যানেলটা অন্তত লগ আউট করা যায়। এতে আমার অনেক সময় লেগে যায়, তবে ফোনটা আমি এখনো পাইনি। এরপর বৃষ্টির কারণে পুরো 2 দিন একদম কোনো রকম কারেন্ট ছিল না। কারেন্ট ছাড়া তো ইলেকট্রিক ডিভাইস চলে না, তাই আমি ভিডিওর কোনো কাজই করতে পারিনি। সেই কারণে আমার এত লেট হয়েছে। আমি আশা করব এই সব কিছু শোনার পর তোমরা আমার উপর রেগে নেই। তাই আমি আজকের মতো বিদায় নিচ্ছি। প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, আর ড্রামাটি কেমন লেগেছে সেটা কমেন্টে জানিয়ে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।